অস্ট্রেলিয়ার পর এবার টি-20 সিরিজে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শেষ মুহূর্তের অনুশীলনে ঝালিয়ে নিচ্ছে টিম টাইগার্স। নিউজিল্যান্ড সিরিজে সাকিবের সামনে নতুন ইতিহাসের হাতছানি। আন্তর্জাতিক ক্রিকেটে 12,000 রান আর 600 উইকেট নেয়ার সুযোগ বিশ্বসেরা অলরাউন্ডারের। আজ শেষ হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদল। রিয়াল মাদ্রিদে যাওয়া হচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। চলতি মৌসুমে পিএসজিতেই থাকছেন ফ্রেঞ্চ ফরওয়ার্ড। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আয়োজনের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। শুরুতে যাচ্ছি পদ্মা সেতুর খবরে। পদ্মা সেতুর 2 ও 3 নম্বর খুঁটির মাঝখানে স্প্যানের সাথে ধাক্কা লেগে ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুল ভেঙে যাওয়ার ঘটনায় সচিবালয়ে কথা বলছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এই ক্ষেত্রে আমরা মাঝিরকান্দি একটা ঘাট, এটা অতীতে ছিল, সেটা আমরা ইতিমধ্যেই একটা সার্ভে করে এসেছি এবং সেখানকার মানুষও উৎসাহিত আছে এবং সেখানে সড়ক বিভাগের রাস্তা আছে, তাদের সঙ্গে আমার কথাবার্তা চলছে এবং হয়েছে, এবং ওইখানে এলজিইডিরও রাস্তা আছে এবং সেটা যে আমাদের ব্যারাক আছে সেনাবাহিনীর, তাদেরও একটা অ্যাক্সেস রোড, তাদের একটা অনুমতির বিষয় আছে। তো আমার মনে হয় যে এগুলো হয়তো সমাধান হয়ে যাবে। যদি সমাধান হয়ে যায়, ওই অ্যাক্সেস রোডগুলো যদি আমরা আরও ওয়াইড করতে পারি, বা একটা ঘাট এখানে স্থাপন করা হয়েছে, আরেকটা ঘাট যদি এখানে স্থাপন করা হয়, তাহলে হয়তো মাঝিরকান্দি পদ্মা সেতু চালু হওয়ার পরে বিকল্প একটা হতে পারে। এবং এখন যে অবস্থা তৈরি হয়েছে অতিরিক্ত স্রোতের কারণে, যেহেতু আমাদের এই ধরনের ঘটনার কারণে মানে আমাদের যে মাস্টাররা তারাও একটা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, তাদের মধ্যে একটা মানসিক একটা ভীতি তৈরি হয়েছে যে যদি একটা কোনো ধরনের ঘটে যায় তাহলে আরেক ধরনের মানে কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই জায়গায় থেকে আমরা মাঝিরকান্দিটা আমরা প্রস্তুত রেখেছি, কিন্তু এখানে আপনি জানেন যে ইতিমধ্যেই নাব্যতার সংকট দেখা দিয়েছে, সেটাও আমরা ড্রেজার নিয়ে গেছি, ড্রেজিং করব জরুরি মানে পারাপারের জন্য, সেটা আমরা প্রস্তুত রেখেছি। এখন এই নাব্যতা আর এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে এবং ওই রাস্তার বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে আমরা হয়তোবা হালকা যানবাহন এদিক দিয়ে পারাপার আপাতত করতে পারবো, কারণ এখানে ইয়ার্ড করার কোনো সুযোগ নাই এই মুহূর্তে। তো পদ্মা সেতু বলেছে তাদের একটা জায়গা আছে, ভবিষ্যতে তারা এই জায়গাটা ইয়ার্ড করার জন্য তারা দিতে ইচ্ছুক। মাননীয় মধ্যে আমার একটা জানা ছিল, মানে ওয়াটার লেভেলটা যে মাপা হয়েছিল সেটা হচ্ছে যে মানে শুষ্ক মৌসুম এবং বর্ষা মৌসুম দুইটাকে সমন্বয় করে। তো আমাদের ব্রিজের যে মাস্তুলটা লেগেছে, সেই মাস্তুলের উচ্চতা তো ওই লেভেলের নিচে থাকার কথা, হঠাৎ করে মাস্তুলটা কেন লাগলো, মানে এটা তো আমি তো সেই টেকনিক্যাল পার্সন না। আমাদের টিএর চেয়ারম্যান এবং টিসির চেয়ারম্যান ঘটনাস্থলে আছেন, আমাদের সেতু মন্ত্রীর সঙ্গে তারা ছিলেন এখানে, এবং এটা ওয়াটার লেভেলটা হাইয়েস্ট ওয়াটার লেভেল যেটা থাকবে সেখান থেকেই আপনার হাইটটা নির্ধারণ করা হয়েছে, শুষ্ক মৌসুমের না। হ্যাঁ, এটা একদম সর্বোচ্চ বর্ষা মৌসুমে যে হাইয়েস্ট যে লেভেলটা থাকে সেটাই নির্ধারণ করা হয়েছে। কাজে ওরা আমাদের টিএর চেয়ারম্যান এবং টিসির চেয়ারম্যান আছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন, তারা আসবেন, আমাদের রিপোর্ট করবে। তারপরে কেন সেই যে সিগন্যাল লাইট বা মাস্তুল যেটাই বলেন না কেন আপনারা, সেটা হচ্ছে কেন এটা আঘাত করলো। আবার ওইখানে কর্তৃপক্ষ পরিদর্শন করলো সেতুমন্ত্রী যাওয়ার আগেই, সেখানে কোনো আঘাতের চিহ্ন পেল না। এখন এই ভিডিওটা যে আমরা দেখলাম, এখন কর্তৃপক্ষের কথা অনুযায়ী তো ভিডিওটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। পদ্মা সেতুতে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর যে ফেরির মাস্তুল ভেঙেছে তার সবশেষ খবর আমরা জানছিলাম। সচিবালয়ে সরাসরি কথা বলছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। এবার বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। সেন্টার উইকেটে শেষ দিনের প্রস্তুতি সেরেছেন সাকিব মুশফিকরা।
টপ অর্ডার ব্যাটসম্যানদের নিয়েই বেশি মনোযোগী ছিলেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। মুস্তাফিজ শরীফুলদের সঙ্গে ব্যস্ত ছিলেন ওটিস গিবসন। এছাড়াও ফিল্ডিংয়েও বাড়তি মনোযোগ ছিল গোটা দলের। কিউইদের বিপক্ষে এর আগে মুখোমুখি হওয়া 10টি টি-20-র একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। তবে সাম্প্রতিক পারফরমেন্স আর প্রতিপক্ষের অনভিজ্ঞ স্কোয়াড বিবেচনায় ফেভারিট হিসেবে মাঠে নামবে মাহমুদুল্লাহ বাহিনী। ফ্লাড লাইটের আলোর সঙ্গে মানিয়ে নিতে বিকেল 4টায় শেষ দিনের অনুশীলন শুরু করবে ক্রিউরা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম 2 ম্যাচে উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াবেন নুরুল হাসান সোহান, আর পরের 2 ম্যাচে থাকবেন মুশফিকুর রহিম। আর এই ম্যাচগুলোর পারফরমেন্স বিচার করে নির্ধারণ করা হবে সিরিজের শেষ ম্যাচের উইকেট রক্ষক, জানিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। তবে টি-20 বিশ্বকাপের স্কোয়াড নিয়ে স্পষ্ট ধারণা আছে টিম ম্যানেজমেন্টের, তাই নিউজিল্যান্ড সিরিজের আগেই স্কোয়াড ঘোষণা করা উচিত ছিল বলে মনে করেন ডমিঙ্গো। মুশফিক, সোহান, লিটন উইকেট কিপিং নিয়ে 3 অপশন টাইগারদের হাতে। দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া সোহান উইকেটের পেছনে নজর কাড়লে তাকে দায়িত্ব দেওয়ার দাবি জোরালো হয়। কিন্তু অভিজ্ঞ মুশিকে ভুলে গেলে কি হয়? দোটানা দূর করতে উদ্ভট এক উপায় বের করেছেন হেড কোচ। প্রথম 2 ম্যাচে উইকেট রক্ষকের দায়িত্বে থাকবে সোহান। এই সিরিজে আমরা দায়িত্বটা ভাগ করে দিতে চাই, তারপর শেষ ম্যাচের সিদ্ধান্ত নেওয়া যাবে। কিপিং স্পটটায় একচ্ছত্র আধিপত্য নেই মুশফিকের, কিন্তু ব্যাটিংয়ে তার ওপর অগাধ আস্থা টিম ম্যানেজমেন্টের। খেলবেন 4 নম্বরে, যদিও ওপেনিং স্পট নিয়ে কিছুটা ভাবনায় আছেন কোচ। লিটন, সৌম্য আর নাইমের মধ্য থেকে বেছে নিতে হবে 2 জনকে। যে কোনো জায়গার জন্য প্রতিযোগিতা থাকা ভালো, শুধু 11 জনকে নিয়েই আপনি প্রতিদিন ম্যাচ জিততে পারবেন না। বায়ো বাবলে আপনার একটা স্কোয়াড লাগবে, তাই বিকল্প ক্রিকেটার থাকা স্বস্তিদায়ক। ওপেনিং নিয়ে টিম ম্যানেজমেন্টের সবাই স্বস্তিতে থাকলেও টি-20 বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা নিয়ে নির্বাচকদের সঙ্গে কিছুটা দ্বিমত আছে ডমিঙ্গোর। বলছেন আরও আগে বিশ্ব আসরের দল ঘোষণা হলে ভালো হতো। নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার 1 বা 2 দিন আগে স্কোয়াড ঘোষণা করতে হবে। দলটা কেমন হবে সে বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা আছে। এই সিরিজের আগে ঘোষণা করতে পারলে সেটা খুব ভালো হতো, তাতে করে খেলোয়াড়রা মানসিকভাবে নির্ভর থাকতে পারত, চাপমুক্ত থেকে খেলতে পারত। আপাতত এই সিরিজের 19 ক্রিকেটারকে নিয়েই যত ভাবনা কোচের। ইনজুরি আক্রান্ত তামিম ইকবালকে নিয়ে ভাবছেন না খুব একটা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার হুমায়ুন কবির রোজ। আফিফের ইনজুরি ও টাইগারদের প্রস্তুতির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে রোজ। জ্যাভলিন যেখানে শেষ করেছিল বাংলাদেশ ক্রিকেট দল, সেখানে কিন্তু আবারও পুনরায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজে আগামীকালকে মুখোমুখি হবে 2 দল। তার আগে কিন্তু এখানে শক্তিশালী অস্ট্রেলিয়াকে কিন্তু 4-1 ব্যবধানে টি-20তে হারিয়েছে বাংলাদেশ, এবং সে আত্মবিশ্বাসের রসদ কিন্তু জমিয়ে এবার নিউজিল্যান্ড বধের পালা। যে ফরম্যাটে আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসলে এর আগে কিন্তু নিউজিল্যান্ডকে হোম গ্রাউন্ডে বাংলাদেশ 2 বার হোয়াইট ওয়াশ করেছিল, 2009-10 এবং 2013 সালে। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে কখনোই টি-20 ফরম্যাটে বাংলাদেশ জিততে পারেনি। এবার শুধু জয় না, অধরা জয় না, পাশাপাশি কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে আসলে বাংলাদেশের মূল লক্ষ্য, আর কি প্রধান লক্ষ্যই হচ্ছে টি-20 সিরিজটা জেতা। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে বাংলাদেশ টি-20 সিরিজ জেতায় কিন্তু আসলে এই সিরিজটা কিন্তু দর্শকদের মাঝেও আসলে আলাদা করে আগ্রহ দারুণভাবে কাজ করছে। আমরা যখন স্টেডিয়ামে ঢুকছিলাম তখনও কিন্তু আসলে দর্শকের মাঝে কিছু কৌতূহল দেখেছিলাম, বা অনেকেই বাইরে জিজ্ঞেস করেছিল আসলে এবার কোনো সুযোগ আছে কিনা। এটা নিয়ে 4র্থ হোম সিরিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, কিন্তু আসলে কোভিড প্রোটোকলের কারণে এই সিরিজেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বাভাবিকভাবে সিদ্ধান্ত নিয়েছে দর্শক মাঠে অ্যালাউ করবেন না। তবে দর্শকের কিন্তু খুব আগ্রহ আছে স্বাভাবিকভাবে। অস্ট্রেলিয়ার সাথে ভালো একটা টি-20 সিরিজ গেছে, এবং টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের এটা নিউজিল্যান্ডের বিপক্ষে এটা হচ্ছে শেষ টি-20 সিরিজ যেখানে বাংলাদেশের আসলে দর্শকরা আসলে তাকিয়ে থাকবেন, কারণ এখান থেকে আসলে বিশ্বকাপের মূল স্কোয়াডটা অনেকটা নির্বাচন করবেন নির্বাচকেরা। সেই কারণে আসলে অনেকে একটু কৌতূহল থাকবে। আর একটা বিশেষ কারণ আছে,
যেমন নিশ্চয়ই আপনি জানেন যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ 4-1 সিরিজ জেতার কারণে রেটিং পয়েন্টটা বাংলাদেশের বেশ উন্নতি হয়েছে। এখন 234 পয়েন্টের রেটিংয়ে যদি সর্বশেষ অবস্থান টি-20তে বাংলাদেশ 10 নম্বরে। তবে এই সিরিজে আসলে দারুণ কিছু অর্জনের সুযোগ আছে। যদি বাংলাদেশ এই সিরিজে নিউজিল্যান্ডকে 3-2 বা 3-4 ব্যবধানে হারাতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, শ্রীলঙ্কাকে ডিঙিয়ে কিন্তু 7 নম্বর র্যাঙ্কিংয়ে আসবে। এবং পাশাপাশি কিন্তু যদি বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং আগের 3টি দলকে ডিঙিয়ে কিন্তু 5 নম্বরে আসবে, যেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কোনো ফরম্যাটে বাংলাদেশ আসলে রেটিংয়ে, আইসিসি রেটিংয়ে, স্বীকৃত রেটিংয়ে কখনোই 5 নম্বরে থাকতে পারে। এটাই একটা দারুণ সুযোগ। একটা বিষয় বলতে চাই, সেটা হলো ম্যাচ সামনে রেখে বাংলাদেশ সকাল থেকে অনুশীলন কিছুক্ষণ আগে শেষ করেছে। নিউজিল্যান্ড ক্রিকেট দল বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত ফ্লাড লাইটের আলোতেও তারা আজকে প্রস্তুতি নেবে। এর আগে কিন্তু কথা বলেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টিম লাথাম এবং টম লাথাম এবং মাহমুদুল্লাহ রিয়াদ কথা বলেছেন। দুজনের লক্ষ্য একটাই, আসলে ভালোভাবে সিরিজটা খেলা এবং সিরিজে জয় নিশ্চিত করা। একটা বিষয় না বলে নয়, বাংলাদেশের ওপেনিংয়ে কিন্তু মোসাম্মদ সরকারের কথা শোনা যাচ্ছে, কিন্তু নাইম কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফরমেন্স করেছেন দেখে তিনি ওপেন করবেন যতটুকু আমরা জানতে পেরেছি। এবং তার সাথে রাইট হ্যান্ড ব্যাটসম্যান হিসেবে লিটন দাস থাকছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে একাদশ অনেকটাই ঠিক করে ফেলেছে, যেহেতু বাংলাদেশের এই উইকেট আমরা যতটুকু জানতে পেরেছি, বাংলাদেশের যে ঘরোয়া উইকেটটা হয়ে থাকে, যদিও কোচ গতকালকে বলেছিলেন 150 থেকে 160 রান হবে, কিন্তু বাস্তবিক অর্থে সিরিজ জয় যেহেতু মূল লক্ষ্য, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ঘরোয়া টিপিক্যাল যে উইকেটটা সেটাই হতে যাচ্ছে। তো মাকসুম, জ্যাভলিন এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরছে আপনার কাছে। মিরপুর থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। দেখছেন খেলার সময়। অনলাইন বেটিং, স্পট ফিক্সিং এবং ম্যাচ গড়াপেটার অভিযোগ অস্বীকার করেছেন আরামবাগ ক্রীড়া সংঘের ফুটবলারদের একাংশ। তাদের দাবি, কোনো অন্যায় না করেও বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে তাদের। ক্যারিয়ারের কথা চিন্তা করে শাস্তি মওকুফের অনুরোধ জানিয়েছেন তারা। তবে ফুটবলারদের দায়িত্ব ক্লাব নেবে না বলে সাফ জানিয়েছেন আরামবাগের সাধারণ সম্পাদক। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না, অপরাধ করলে তার শাস্তি অনিবার্য, কিন্তু বিনা দোষে শাস্তি তার চেয়েও ভয়ঙ্কর। ফিক্সিং ইস্যুতে আরামবাগের ফুটবলারদের অপরাধী বানিয়েছে বাফুফে। ঘটনার সত্যতা পেলে সেটা করতেই পারে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ সংস্থা, কিন্তু বিচার ঢালাওভাবে হলো না তো। অনলাইন বেটিং, স্পট ফিক্সিং আর ম্যাচ করাপেটা, এই ইস্যুগুলোতে বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন আরামবাগের 12 স্বদেশি ফুটবলার। কিন্তু তাদের একাংশের দাবি, অভিযোগগুলোর সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই তাদের। এমনকি সিদ্ধান্ত দেওয়ার আগে তাদের আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেয়নি বাফুফে। এইটাই আমাদের ফার্স্ট প্রিমিয়ার লিগ। এখানে ওনারা কি দেখে কি বিবেচনা করে এরকমটা আমার বিরুদ্ধে এরকম অভিযোগ আনছে, আমি সেটা আসলে জানি না। খুব অবাক হয়ে গেছি যে আসলে বিষয়টা সম্পর্কে আমি কিছু যেহেতু জানি না, তো আমার সম্পর্কে এমন একটা বড় একটা ব্যাপার আসলে, এটা তো আমার সম্পূর্ণ একটা ক্যারিয়ারের একটা বিষয়। আমার লাইফে আমি প্রায় এই নিয়ে আমার 11 বছর ক্যারিয়ারে আমি কখনো মনে করেন এইসব যে অনলাইন বেটিং, ম্যাচ ফিক্সিং এসব কখনো আমি শুনি না। আমরা মধ্য পরিবারের ছেলে, ঠিক আছে, আমাদের এইটাই আয় রোজগার। আমাদের যদি ফেডারেশন চায়, যদি ভালোভাবে যদি একটু তদন্ত করে, আমাদের যদি সাহায্য করে, আমাদের তো ওইরকম কেউ নাই। চলতি মৌসুমে দুটি আলাদা বডির মাধ্যমে পরিচালিত হয়েছে আরামবাগ কেস। অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকায় এর মধ্যে বিদায় নিয়েছে এক পক্ষ। বর্তমানে যারা ক্লাবের হাল ধরেছে তারা দায় নিতে নারাজ অভিযুক্ত ফুটবলারদের। ওরা আপিল করতে পারে, ওটা ওদের ব্যাপার, এখতিয়ার। আমাদের ক্লাবের তরফ থেকে ওই সমস্ত বিষয়ে আমরা আমাদের ক্লাবের ব্যাপারটা বলতে পারবো। খেলোয়াড়রা যদি কনভিক্টেড হয়ে থাকে, যদি ওই প্রমাণিত হয়, তারা হবে, শাস্তি পাবে। আপাতত তো আমরা ফুটবলের দায়িত্ব নেব না। স্পট ফিক্সিং বলতে ফুটবলারদের উপর মাধ্যমেই হয়, যদি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তো ওদের বক্তব্যটা ওরা দেবে। আমরা বলতে পারি যে আমরা নেওয়ার পরে কোনো ধরনের ওই ধরনের আমরা কোনো প্লেয়ারের কাছ থেকে পাইনি। তবে ক্লাব বাঁচাতে কিংবা যারা আরামবাগের অস্তমিত ভাবমূর্তি ক্ষুণ্ণ করলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঠিকই দৌড়ঝাঁপ শুরু করেছে কর্তৃপক্ষ। কারে চেক করছে, কারে বেতন দেয় না। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। রিয়াল মাদ্রিদে কেন চলতি মৌসুমে কোনো ক্লাবেই যাচ্ছেন না ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে? থেকে যাচ্ছেন নিজ দেশের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতেই। ফুটবল বিষয়ক ওয়েবসাইট goal.com এমনটাই খবর নিশ্চিত করেছে। তাতে মেসি, নেইমার, এমবাপ্পের সমন্বয়ে গঠিত বিশ্বের সবচেয়ে ভয়াবহ আক্রমণ ভাগ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
রিয়াল মাদ্রিদে চলে যাবেন কিলিয়ান এমবাপ্পে, এজন্য নাকি পিএসজির দোকানে পাওয়াই যাচ্ছিল না এমবাপ্পের জার্সি। হ্যাঁ, ইনস্টাগ্রামে দল বদল করে রোনালদোর মতো রেকর্ড সংখ্যক লাইক হয়তো পাওয়া হয়নি, লিওনেল মেসির মতো আর্থিক অঙ্কেও হয়তো বিশাল অঙ্কের বেতন পাওয়া হয়নি, তবে নিঃসন্দেহে এসবই একদিন নিজের করে নিতে চান কিলিয়ান এমবাপ্পে। সেদিনের জন্যই এ দিনগুলোকে গড়ছেন ফরাসি সুপারস্টার। আর তাই কিনা রিয়ালের রেকর্ড পরিমাণ অর্থের অফার সত্ত্বেও নিজের দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাবেই থেকে যাচ্ছেন 22 বছর বয়সী এই তারকা। 2020 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল পিএসজি। সেবার এমবাপ্পে বলেছিলেন নিজের দেশের ক্লাবের হয়ে নাকি যে কোনো মূল্যে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান। সেই স্বপ্নটা পূরণ করার আরও একটা সুযোগ পাচ্ছে ফ্রেঞ্চ তারকা। শেষ ম্যাচে ফার্স্ট 11-এ নেমেছিলেন এমবাপ্পে। ম্যাচে 2টি গোল করেছিল পিএসজি। মেসির অভিষেকে সেই ম্যাচে 2টি গোলই করেছিলেন এমবাপ্পে। সেখান থেকেই কি সিদ্ধান্তে পরিবর্তন? ফুটবল ওয়েবসাইট goal.com জানিয়েছে রিয়াল তো বটেই, চলতি মৌসুমে আর কোনো ক্লাবেই যাচ্ছেন না এমবাপ্পে। তাই মেসি, নেইমার, এমবাপ্পে ত্রয়ীর খেলা দেখার অপেক্ষায় ভক্তরা। এর আগে গেল কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় 22 বছর বয়সী এই ফরোয়ার্ডকে পেতে প্রথম দফায় 16 কোটি ইউরোর প্রস্তাব দেয় রিয়াল। পরে পিএসজি কর্তৃপক্ষ জানায় এই পরিমাণ অর্থ যথেষ্ট নয় এমবাপ্পেকে পাওয়ার জন্য। পরে দ্বিতীয় দফায় 18 কোটি ইউরোর প্রস্তাব দেয় মাদ্রিদের দলটি, তাতেও খুব একটা সাড়া মেলেনি। শেষ পর্যন্ত নাকি 200 মিলিয়ন ইউরোই দিতে প্রস্তুত হয়েছেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, কিন্তু তার হলো না। অপেক্ষার প্রহর আরও বাড়ল তাদের। মেহেদী নাইম, সময় সংবাদ। খেলার সময়ের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। অস্ট্রেলিয়ার পর এবার টি-20 সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শেষ মুহূর্তের অনুশীলনে ঝালিয়ে নিচ্ছে টিম টাইগার্স। নিউজিল্যান্ড সিরিজে সাকিবের সামনে নতুন ইতিহাসের হাতছানি। আন্তর্জাতিক ক্রিকেটে 12,000 রান ও 600 উইকেট নেয়ার সুযোগ বিশ্বসেরা অলরাউন্ডারের। এবং বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে পূর্ণ শক্তির দল পাচ্ছে না ব্রাজিল। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যোগ দিতে পারছে না এপিএল এর 9 ফুটবলার। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়।